কথা সাহিত্যের আরেকটি আসরে সবাইকে স্বাগত। ফরাসির বিখ্যাত লেখক গিদা মোফারসারের অনুবাদের ছোট গল্প ক্ষমা। পৃথিবীর তাবত উত্তেজনা আগুন থেকে নিরাপদ দূরত্বে অবস্থানকারী এক পরিবারের সদস্য সে। রাজনীতি নিয়ে তারা কখনোই হই হুল্লোড় করে না, তবে খাবার টেবিলে বসলেই কিছু না কিছু নিয়ে আলোচনা হবেই। কিন্তু আলোচনার বিষয়বস্তু বেশিরভাগই অতীত নিয়ে, ঐতিহাসিক ঘটনা নিয়ে। সুদূর অতীত কিভাবে এক রাজশক্তির পতন হয়েছিল, কেমন করে বৈপ্লবের কালে সম্রাট ষোড়শ লুই নিহত হলেন, কিংবা ভুবন বিখ্যাত নেপোলিয়ন কিভাবে একটির পর একটি যুদ্ধে জয়ী হয়েছেন ইত্যাদি। অথচ আধুনিক সমাজে যে দ্রুত বিবর্তন চলেছে, সেদিকে তাদের ভ্রূক্ষেপ নেই। তারা আঁকড়ে ধরে আছে অতীতকে, অতি পুরাতন ঐতিহ্যকে। তাদেরই এলাকাতে যদি কখনো অঘটন ঘটে, তারা তা নিয়ে মাথা ঘামায় না। বর্তমানের কেলেঙ্কারিকে তারা সযত্নে এড়িয়ে চলে। কখনো কখনো সন্ধ্যাবেলায় বাড়ির কর্তা ও কর্ত্রী এক থাকলে নিজেদের মধ্যে এরকম দু চারটে সাম্প্রতিক ঘটনা আলোচনা করে থাকে। তখন তাদের সুর খুব চাপা, যেন কি ভয়ে ভয়ে ফিসফিসিয়ে কথা বলছে। কর্তার সুর হয়তো তখন খুব চিন্তাম্বিত, বিভোল। পরিবারে কি ভয়ানক ঘটনা ঘটে গেছে জানো? গিন্নির জবাব, জানি। বিশ্বাস করা কষ্টকর, কি সাংঘাতিক। ছেলেমেয়ের নির্বিকার, তাদের মনের ভাবনার সন্দেহ নেই। তাদের জগৎ সীমিত, শুধু নিজেদের নিয়েই তারা ব্যস্ত। দুনিয়ার আর কিছু নিয়েই তারা ভাবিত নয়। মানুষ নামক জীবটি যে অতি জটিল এবং সবসময় যে তারা যা বলে তাই করে তা নয়, এ সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না। এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে যে লড়াই করতে হয়, এমনকি আত্মরক্ষার জন্য কখনো কখনো সশস্ত্র থাকাও দরকার, এই জ্ঞান তাদের হয়নি। তারা জানতো না যে সোজা সরল মানুষরা এই পৃথিবীতে পদে পদে ঠকে, প্রতারিত হয়। নিষ্ঠা ও আন্তরিকতার বদলে তাচ্ছিল্য লাভ আশ্চর্যের নয়। সৎ ও ভালো লোকের প্রায়শই ভাগ্য বিপর্য ঘটে থাকে। অথচ এই পরিবারের প্রতিটি সদস্য অতিমাত্রায় ভালো মানুষ, সৎ, স্পর্শবাদী। অর্থাৎ বর্তমান যুগ সম্পর্কে তারা সম্পূর্ণই অন্ধ। আর কোনো দিনই হয়তো তাদের চোখ ফুটবে না। এমনই এক পরিবারের অষ্টাদশী সুন্দরী বার্থির বিয়ে হলো প্যারিসের ছেলে জর্জ ব্যারেন সেবি জোলসের সঙ্গে। জর্জ স্টক এক্সচেঞ্জের ব্যবসায়ী, বয়সে তরুণ, আচার ব্যবহার রীতিমতো আকর্ষণীয়, ভদ্র, মিষ্টি ভাষার কথা বলে সে, সকলকে মুগ্ধ করতে পারে। সামাজিক আদব কায়দা সে কেদারস্থ, কিন্তু মনে মনে যে তার সরল শ্বশুর শাশুড়িকে বোকা ও অপখাঙ্কের ভাবে, ইহার দোস্তদের সঙ্গে আড্ডায় বসে সে তাদের সম্পর্কে টিপ্পিনি কাটে। ওরা হলো একজোড়া অতীতকালের ভূত, অবশ্য আমার প্রিয়। ব্যারেনের পারিবারিক সুনাম আছে, তার চেয়েও বড় কথা ওদের পয়সার অভাব নেই। বিয়ের পর ঘটা করে নববধূকে নিয়ে ফিরল প্যারিসে। সেখানে অজস্র মানুষের ভিড়ে হকচকিয়ে বাড়তে স্বভাব অনুযায়ী সে নিজেকে এক্ষুনি গুটিয়ে রাখে। জীবনের রহস্য, প্রতারণা সে বোঝে না, জানে না নাগরিক জীবনের আদব কায়দা, হই হুল্লোড়, আমোদ পূর্তি। তার পরিচিত জগতের পরিধি ছিল মাত্র তাদের বাড়িটি, বাড়ির সামনে নির্জন প্রায় পথটি। সে বাড়ি ছেড়ে সে যখন রওনা দিয়েছিল, তখন তার মনে হচ্ছিল সে কোনো সুদূর অজ্ঞাত বিচিত্র এক দুনিয়ায় পাড়ি জমাচ্ছে। বছরে 2-3 দিনের বেশি স্বামী তাকে থিয়েটারে নিয়ে যেত না, কিন্তু ওই 2-3 দিনই স্মৃতি ছিল তার কাছে অবিস্মরণীয়। এ যেন রূপকথা। ওই নাটকের স্মৃতি তার মনকে বিভোর করে রাখত। হয়তো নাটক দেখার 3 মাস পরে খাবার টেবিলে বসে হঠাৎ সে স্বামীর দিকে চেয়ে খিলখিল করে হেসে উঠেছে। মনে আছে সে অদ্ভুত অভিনেতার কথা, যে মুরগির ডাক নকল করেছিল। বাইরের জগতের লোক বলতে সে চিনতো প্রতিবেশী 2-4 জনকে, যাদের প্রতি তার সম্ভ্রমের অন্ত ছিল না, যাদের নাম প্রতিবার উচ্চারণ করবার সময় সে মাননীয় বা মাননীয় বিশেষণে জুড়ে দিত, যেমন মাননীয় মার্তিনেতম কিংবা মাননীয়া মিকেলিতিস। স্বামীটি কিন্তু স্বাধীন, চলেছে বাক বিবাহিত জীবনে জ্যাট ট্রেন। যখন ইচ্ছে বাড়ি থেকে বের হতো, যখন ইচ্ছে ফিরে আসতো। কখনো কখনো
ব্যবসায়িক কাজকর্মে দোহাই দিয়ে রাত কাটাতো বাহির। স্ত্রীর মতামতের আদৌ পরোয়া করত না সে। স্ত্রী সরল মানসিকতার পূর্ণ সুযোগ নিত কুসুর করেনি সে। এমনই সময় বার্তের সামনে একটি উড়ো চিঠি এলো। কে একজন লিখেছে বার্তের নাকি তার স্বামীর দ্বারা সাংঘাতিকভাবে প্রতারিত। চিঠিটা পড়ে বার্তের মনে এক মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। সে ওই পত্রলেখককে ঘৃণা করছে, আবার স্বামীর প্রতি সন্দেহ মন ও শরীরও ভেঙে পড়েছে। সে অনুধাবন করতে পারল গত 2 বছর ধরে তার স্বামী মাদাম রোসেত নামে এক কম বয়সী বিধবার সঙ্গে অবৈধ সম্পর্কে বজায় রেখে চলেছে। ওর বাড়িতেই মাঝে মধ্যে রাত কাটাতে যায় সে। বাড়তি স্ত্রীসুলভ চলাকলায় অভ্যস্ত। স্বামীর উপর গোয়েন্দাগিরি করার প্রবৃত্তি তার নেই। সরাসরি খাবার টেবিলে বসে স্বামীর দিকে চিঠিটা ছুঁড়ে মারে, তারপর 2 হাতে মুখ ঢেকে কাঁদতে কাঁদতে ঘর ছেড়ে বেরিয়ে যায়। ব্যাপারটা হৃদয়ঙ্গম করতে ব্যারনের কিছুক্ষণ সময় লাগলো। মনে মনে স্ত্রীর ভোলানো পরিকল্পনা এটি স্ত্রীর ঘরে দরজায় গিয়ে ঘা দিতে শুরু করে। বাড়তে দরজা খুলে দেয়, অভিমানী দৃষ্টি তার অন্যদিকে। ব্যারন হাসতে থাকে। হাসতে হাসতে বার্তেকে জড়িয়ে ধরে একরকম জোর করে তাকে টেনে নিয়ে যায় বিছানায়। মোলায়েম পরিহাসের গলায় বলে, লক্ষ্মী পিয়া আমার, তুমি এত অল্পতেই আমাকে ভুল বুঝলে? হ্যাঁ, একথা সত্যি। মাদাম রোসেতের সঙ্গে আমার অনেক দিনের পুরনো বন্ধুত্ব, আমাদের পরিচয় 10 বছরের উপর। কিন্তু এই অন্তরঙ্গতা অত্যন্ত নির্দোষ। আর দেখো, এরকম আরও অন্তত গোটা 20 পরিবারের সঙ্গে আমার দহরম মহরম আছে। ওদের কথা তোমাকে কোনোদিন বলিনি, কারণ আমি জানতাম এসব সম্পর্কে তোমার কোনোদিনই আগ্রহ নেই। কিন্তু তাই বলে এই ধরনের কুৎসা, ছি ছি। না না, এরকম ভুল বুঝাবুঝি চলতে দিতে পারি না। খাওয়া দাওয়া সেরে তুমি তৈরি হয়ে নাও। আজই আমি ম্যাডাম রোসেতের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দেব। তোমার নিজেরও ভালো লাগবে। তুমি একজন মন মতো নতুন বান্ধবী পেয়ে যাবে। স্বামীর স্তোকা বাক্য বারদের মনে গলে যায়। গভীর আবেগে স্বামীকে আঁকড়ে ধরে চুমু খায়। মাদাম রোসেতের সঙ্গে পরিচিত হতে তার তখন অদম্য কৌতূহল। স্বামীর মুখে সব শুনবার পর বুকের মধ্যে একটা কাঁটা খচখচ করছে। মাদামের সঙ্গে পরিচিত হয়ে সে সেই কাঁটাটাকে চিরদিনের মতো তুলে ফেলতে চায়। জৈনিক শয্যায় সজ্জিত সুন্দর একটা বাড়ির 3 তলায় একটি ঘরে তারা প্রবেশ করে। সেই ড্রয়িং রুমের জানালায় ঝুলছে অপূর্ব সব পর্দা। সূর্যের আলো যেন রঙিন হয়ে আসছে পড়ে এই ঘরের মেঝেতে। মিনিট 5 অপেক্ষার পর সে এলো। বয়সী যুবতী, গায়ের রং অভাবনীয় কালো, ছোটোখাটো দেহের গড়ন, হাসি হাসি মুখ, জিজ্ঞাসু দৃষ্টিতে বিস্ময়। জজ পরিচয় করিয়ে দেয়, এ হচ্ছে আমার স্ত্রী, আর উনি মাদাম জুলি রোসেত। আনন্দে উল্লাসে রোসেত শব্দ করে ওঠে। বার্তের দিকে 2 হাত বাড়িয়ে এগিয়ে আসে। সে আনন্দ স্পর্শ করে বার্তেকেও। জজ একে বোনের মতো ভালোবাসে, আর সে জর্জের স্ত্রী বলেই তো তার এত কদর। বার্তের খুব ভালো লেগেছে। খুব মাসখানেকের মধ্যেই 2 যুবতীর মধ্যে প্রগাঢ় হৃদয়ত্ব গড়ে ওঠে। দিনে অন্তত দুবার তাদের মোলাকাত হবে। প্রায় রাতে তারা একসঙ্গে খানা পিনা খায়। 2 তরফ থেকে আমন্ত্রণ লেগেই আছে। জর্জ আজকাল আর বাইরে বিশেষ রাত কাটায় না। বান্ধবীটি তো এখন তার হাতের কাছে। এখন তার বক্তব্য বাড়িতেই ভালো। চল্লির ধারে বসে থাকতে আরাম তো খুব। এমন সময় মাদাম রোসেতের আবাস সংলগ্ন একটি ফ্ল্যাট বাড়ি খালি হলো। ব্যারন গিন্নি নিজেই উৎসাহে এই ফ্ল্যাটটি ভাড়া নিয়ে বসে। উদ্দেশ্য তার প্রাণের বান্ধবীর সাহায্য লাগবে, লাভ। 2 বছর চলল তাদের দহরম মহরম। এমন বন্ধুত্ব যেন আর হয় না। বার্তের কথা বলতে গেলেই জুলির কথা উল্লেখ করে। জুলির মতন মেয়ে আর হয় না। ফুলের মতো পবিত্র মেয়ে, কোনো দুশ্চিন্তা নেই, উদ্বেগ নেই, জীবন প্রবাহে তার সকলেই সুখী। কিন্তু এমন দিন বেশি দিন রইল না। মাদাম রোসেত হঠাৎ একদিন অসুস্থ হয়ে পড়ল, অজানা রোগে। বার্দের চোখে ঘুম নেই, সবসময় বসে আছে বান্ধবীর শিয়রে। দুশ্চিন্তা ও হতাশা ভেঙে পড়েছে সে। জজ নিজেও কম দুশ্চিন্তাগ্রস্ত নয়। ডাক্তার এলেন। রোগিণীর অবস্থা দেখে মুখ তার গম্ভীর। জর্জ আর বার্টকে কাছে ডেকে নিয়ে বললেন, দেখুন, ভদ্রমহিলার অবস্থা আমার খুব সুবিধার মনে হচ্ছে না। ডাক্তার চলে গেলেন।
বেদনাহত স্তম্ভিত স্বামী ও স্ত্রী কিছুক্ষণ পরস্পরের দিকে নিমিষে চেয়ে থাকে। তারপর উদ্গত বেদনা আর চেপে না রাখতে পেরে দুজনেই রুখড়ে কেঁদে ওঠে। রোসেতে শিওরে বসে রাত জাগলো দুজনে। বার্তের অপ্রাণ ব্যাকুলতার আদর করছে তার মরণাপন্ন বান্ধবীকে। জজ রোগিণীর পায়ের কাছে নিথর হয়ে বসে লক্ষ্য করছে এই দুই বান্ধবীকে। পরের দিন মাদাম রোসেতের অবস্থা আরও অবনতি হলো, কিন্তু সন্ধ্যার দিকে মাদাম রোসেতে জানালো অন্যান্য দিনের তুলনায় সে নাকি আজ অনেকটা সুস্থ বোধ করছে। একরকম জোর করেই সে এই দম্পতিকে বাড়ি পাঠিয়ে দিল সেদিন। ঘরে ফিরে খাবার টেবিলের সামনে বসে তারা দুজন, ভীষণ অবসাদ বিষণ্ণতায় আচ্ছন্ন দুজন। খাবার তাদের অরুচি, প্রায় কিছুই মুখে তুলল না। ঠিক সেই সময় বাড়ির ঝি জর্জের হাতে একখানা চিঠি এনে দেয়। চিঠি পড়বার সঙ্গে সঙ্গে বিষণ্ণ জর্জের মুখে আরও কালো ও ফ্যাকাশে হয়ে ওঠে। কোনোরকম টেবিল ছেড়ে উঠে দাঁড়ায়, ভাঙা সুরে বলে বার্টকে, কিছু মনে করো না, তোমার কিছুক্ষণ একা রেখে আমাকে বের হতে হচ্ছে। 10 মিনিটের মধ্যেই ফিরে আসব। তুমি কিন্তু লক্ষ্মীটি, কোথাও যেও না। বলেই টুপি আনবার জন্য ঘরে চলে গেল জর্জ। বার্তের প্রতীক্ষা করছে, তার স্বামী 10 মিনিটের মধ্যেই ফিরে আসবে। এই সময়টুকু সে নিশ্চয়ই এখানে নিশ্চল হয়ে বসে বসে অপেক্ষা করবে, কিন্তু স্বামী তো আসছে না। সময়সীমা পেরিয়ে গেল। বার্তের কৌতূহলবশত তার স্বামীর ঘরে প্রবেশ করে। আশ্চর্য, জজ তো তার দস্তানা জোড়া নিয়ে যায়নি, অথচ কোথাও বাইরে গেলে সে ওই দস্তানা জোড়া সঙ্গে নেবেই। হঠাৎ নজরে এলো একটা দলা পাকানো কাগজ পড়ে আছে বিছানার উপর। কাগজটা দেখে বাড়তে চিনতে পারল, একটু আগে বাড়ির ঝি এটা তার স্বামীর হাতে দিয়ে গিয়েছিল। জীবনে এই প্রথম ভারদের মানসিকতা কিছুটা জটিল হয়ে ওঠে। এই প্রথম গোপনে অপরের চিঠি পড়তে উৎসাহী হয়ে উঠল সে। বিবেক অবশ্য বাধা দিচ্ছে, নিজের সঙ্গে যেন রীতিমতো লড়াই করছে বাড়তে। শেষ পর্যন্ত তার হাত এগিয়ে এলো, খামছে ধরল কাগজ খণ্ডকে, চোখের সামনে মেলে ধরতে দেখল পেন্সিলে জুলির আঁকা বাঁকা লেখা, প্রিয়তম একটিবার এসো, এসে আদরে আদরে আমার ভরিয়ে তোলো, আমার শেষ সময়ে ঘনিয়ে এলো। চিঠি হাতে বাড়তে নিথর, তার মুখে ভাবলেশহীন। কিছুক্ষণ তার মাথায় কিছুই ঢুকছে না। তারপর হঠাৎ বিদ্যুৎ চমকের মতো ওই চিঠির মর্মান্তিক সম্পর্ক তার মগজে আঘাত হানে। সে বুঝতে পারছে সমস্ত রহস্য এই মুহূর্তে তার কাছে জলের মতো স্বচ্ছ। দিনের পর দিন তার সরলতার সুযোগ কি জঘন্য চক্রান্ত, কি ঘৃণা বিশ্বাসঘাতকতা না গড়ে উঠেছে। সে বড় সাংঘাতিকভাবে প্রতারিত। তাকে কেমন ফাঁকি দিয়ে জলি আর জর্জ তাদের অবৈধ মেলামেশাকে বজায় রেখেছে। বাড়তে যেন দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছে। দিনের পর দিন নিরালয়া জুলি আর জর্জ কেমন একে অপরের ঘনিষ্ঠতা উপভোগ করেছে। আজ মনে পড়ছে, বই পড়তে পড়তে জর্জ কেমন মোহাম্মদীর দৃষ্টিতে একে অপরকে লক্ষ্য করত। অভিমানে, ঘৃণায়, বৃত্তৃষ্ণায় বাড়তে থরথরিয়ে কেঁপে উঠে। অসহ্য যন্ত্রণার নীল হয়ে যাচ্ছে সে, অতল স্পর্শে হতাশা ডুবে যাচ্ছে সে। হঠাৎ কার পায়ে শব্দ ভেসে আসতে বাড়তে ছুটে গিয়ে নিজের ঘরে খিল তুলে দিল। দরজায় ধাক্কা দিতে দিতে ব্যস্ত গলায় জজ বলতে থাকে, বাড়তে শীঘ্রই এসো, মাদাম রেসোতেতে অন্তিমকাল ঘনিয়ে এসেছে। বাড়তে দরজা খুলল ঠিকই, কাপা গলায় বলল, তুমি যাও, আমার যাবার কি দরকার। জজ চমকে উঠে, বিস্মিত চোখে সে বাড়তের দিকে চেয়ে থাকে। তারপর আবার উচ্চারণ করে, একটু দেরি করো না, ও মারা যাচ্ছে। বাড়তে বলল, যদি ওর বদলে আমি মারা যেতাম নিশ্চয়ই খুব খুশি হতে। তার এই কথা জর্জ বুঝতে পারে এ অন্তিম মুহূর্তে সমস্ত রহস্যটা ফাঁস হয়ে গেছে। জর্জ তখনই একা গেল জুলিকে দেখতে। মাদাম রোসেতের দিকে চেয়ে হাউ হাউ করে কাঁদতে থাকে জর্জ। আজ থেকে সে একেবারে নিঃস্ব হয়ে গেল। ঘরে বাইরে তার জন্য কেউই রইল না। তার স্ত্রী তো আর কোনোদিনই তাকে আপন ভালোবাসার সঙ্গে গ্রহণ করতে পারবে না। আবার মাদাম রোসেতের মতন কেউ রইল না। সে তাকে দুদণ্ড শান্তি দিতে পারে, তবু তার স্বামী স্ত্রী হিসাবেই একসঙ্গে ঘর করতে থাকে। প্রত্যাহিত জীবনযাপনের সে আপাতত ছন্দ, তা থেকে তারা বিচ্যুতি হলো না, কিন্তু মনের দিক থেকে তারা এখন দুই পৃথক মেরুর বাসিন্দা। একটা বছর এমনই তিক্ততার মধ্যে কেটে গেল। তারা দুজন দুজনের প্রতি এখন এমন ভাব দেখায় যেন
কেউ কাউকে চিনে না। নিঃসঙ্গতার অমানসিক জ্বালায় বার্তের পাই ক্ষিপ্ত। এই দুর্বিষহ জীবনের ছোঁয়াল সে আর টেনে বেড়াতে পারছে না। একদিন খুব সকালে বাড়তে বাড়ি থেকে বেরিয়ে গেল। ফিরে যখন এলো, দেখা গেল তার হাতে একটি মস্ত শ্বেত গোলাপের তোড়া। অনেককাল পর আজ সে স্বেচ্ছায় স্বামীর সঙ্গে কথা বলল। তার সুরে দুঃখ আছে, উদ্বেগ আছে, সহানুভূতিটা আছে। বাড়তে বলল, চলো আজ আমরা একসঙ্গে বেড়াতে যাই। জর্জ ব্যারন হতবাক। বাড়তে আবার বলল, তুমি এই ফুলের তোড়াটা আমার হাত থেকে নাও। অতবারে আমি বইতে পারছি না। তোড়াটা নিয়ে জর্জ তার স্ত্রীকে অনুসরণ করে অপেক্ষমান একটা ঘোড়ার গাড়িতে তারা চেপে বসে। গাড়ি ছুটতে থাকে। গাড়ি থামলো সে এক সমাধি ক্ষেত্রে। ভেজা চোখে কাপা গলায় বাড়তে তার স্বামীকে বলে, আমাকে তার কবরের কাছে নিয়ে চলো। জর্জের শরীর রোমাঞ্চিত। সে বুঝতে পারছে না তার হাত পা কেন কাঁপছে। কোনো রকম ফুলগুলো আঁকড়ে ধরে সে এক মার্বেল পাথর গড়া সমাধির কাছে গিয়ে দাঁড়ায়। মুখে কোনো কথা না বলে শুধু আঙ্গুল তুলে দেখায়। বাড়তের স্বামীর হাত থেকে তোড়াটা নেয়, সেটা সযত্নে সাজিয়ে রাখে সমাধির উপর। তারপর নতজানু হয়ে ধ্যানের অতলান্তে তলিয়ে যায়। পেছন দাঁড়ানো জর্জের দুচোখ তখন জল। বাড়তে উঠে দাঁড়ায়, ঘুরে তাকায় তার স্বামীর মুখের দিকে। প্রীতিকর উষ্ণতায় দুহাত বাড়িয়ে উচ্চারণ করে, তোমার যদি আপত্তি না থাকে আজ থেকে আমরা পরস্পর বন্ধু। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।